প্রস্রাব করে পুরো শহরটাকে ভাসিয়ে দিতে পারবে। আচ্ছা, এই যে 17 বছর তারা কি প্রস্রাব কি চাপায় রাখছিল মাথায়? চাপায় রাখ। আচ্ছা, সৎ নেতৃত্ব করতে গেলে তো অবশ্যই আমাদেরকে সৎ ব্যক্তিকে খুঁজে নিতে হবে। এখন সৎ যে একটা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুধু জনগণ নয়, রাষ্ট্রও দেখবে যাদের নামে দুর্নীতি আছে, যারা দুর্নীতির সাথে আক্রান্ত, যারা দুর্নীতি করে যেয়েছে, হ্যাঁ, দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হবে, এরকম ব্যক্তি যাতে না আসে, আমরা এটা চাই। কারণ যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতিকে বাদ দিতে পারবে না। আপনি যদি এটা এই জনতার চাওয়ার পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ হিসেবে আমি চাইবো যে যাদের অর্থের সঠিক ব্যবহার আছে, সঠিক প্রয়োগ আছে এবং অর্থটা তাদের হালাল রয়েছে, তাদেরকে একটু যাচাই বাছাই করে আপনারা নির্বাচন। ভিউয়ারদেরকে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে জনতার চাওয়া এই অনুষ্ঠানের একজন আমাদের বন্ধুবর শিক্ষক শেখ খুরশেদ আলম। আমরা তার সাথেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি এবং উনি একদম আমাদের শেরপুর 3 আসনের নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। আমরা আপনার কাছে জানতে চাই, নেতা কি উন্নয়নের কথা বললেই হবে নাকি বাস্তবে কাজ করতে হবে? এই বিষয়ে আপনার কি মন্তব্য? যে নেতারা তো এখন শুধু উন্নয়নের কথা বলে, হ্যাঁ, বা নাকি বাস্তবেও কাজ দেখাতে হবে? তো এই ব্যাপারগুলোতে আপনার কি পরামর্শ থাকবে বা আমাদের কি বিষয়ে একটু আপনি যদি বলতেন বিস্তারিত। আচ্ছা, ধন্যবাদ আমাদের আল মামুন ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে প্রথমে যদি আমরা কথা বলতে যাই জনগণের চাওয়া নিয়ে, তো বেসিক্যালি আসলে আমাদের প্রথমে পড়ে যে মানুষ প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি রাখে কয়জন? আমরা অনেক রাজনীতিবিদকে দেখেছি যারা ভোটের আগে, নির্বাচনের আগে মানুষের পা পর্যন্ত ধরতে দ্বিধা করে না। এমনও রাজনীতিক আমরা বক্তব্য শুনেছি যে জনগণের পা ধরবেন একদিন, জনগণকে পা ধরাবো আমরা 5 বছর। এই ধরনের কিছু মন্তব্য আমরা পেয়েছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে মানুষ এটা করে দিবে, ওইটা করে দিবে, এই ধরনের প্রতিশ্রুতি। তো মূলত আসলে জনগণের চাওয়ার বিষয়টা হচ্ছে প্রতিশ্রুতি দেয় ঠিক আছে, কিন্তু কার্যকারিতার দিক থেকে কেউ অগ্রসর হয় না। যখন ক্ষমতার মসনদে মানুষ বসে যায় তখন জনগণের চিন্তা কখনো মাথায় রাখে না। সবসময় নিজেদের পকেট ভারী এবং নিজেদের দল ভারী এবং নিজেদের কর্মীদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যাবে সেই বিষয়টা নিয়েই সবসময় মানুষ ব্যস্ত থাকে যারা রাজনীতিবিদ রয়েছে। অনেকেই দেখা গেছে, আপনারা যদি এখন লক্ষ্য করেন, আমরা যদি বলি বর্তমানে একটা দল আরেকটা দলকে মানে খুবই ভালোভাবে প্রতিহত করেছে। যেমন আমরা বিগত যে প্রায় 15 বছর ধরে বা 17 বছর ধরে যে আমরা নির্যাতনের শিকার হয়েছি জনগণরা, তো সেই সুবাদে আমরা কিন্তু একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটা দেশ পেয়েছি। তো এই দেশের মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজনীতিবিদ রয়েছিল যারা, তারা দেশের জন্য কি কি করেছে, সবসময় পকেট ভারী করে এবং বিদেশে পাড়ি জমিয়েছে, টাকার পাহাড় বিদেশে জমিয়েছে, কিন্তু দেশের জন্য কোনো মূল্যায়ন করেনি, দেশের জন্য কোনো প্রকার উপকার করেনি। দেশের জনগণ এখনো বেকারত্বের মধ্যে রয়েছে। বিশেষ করে যদি আমি আমার কথাই বলি, আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমার বাবা ইসলামপন্থী হওয়ার কারণে আমি আমার চাকরিতে পাইনি। কেন চাকরি পাইনি? কারণ একটা নির্দিষ্ট একটা সিল ছিল যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ছাড়া কখনোই কোনো চাকরি পাবে না, ভাইবা থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হতো। আরেকটা বিষয় যদি আমরা উল্লেখ করতে যাই, দেখা গেছে মানুষ বিভিন্ন ধরনের শিল্প কারখানা বাংলাদেশে গড়ে তোলে, কিন্তু বাংলাদেশের এই কুৎসিত রাজনীতি এবং স্বার্থন্বেষী রাজনীতির জন্য মানুষ কখনো ইনভেস্ট করতে চায় না বাংলাদেশে। একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, দেখবেন একটা কারখানা বা শিল্প কারখানা বা শিল্পমন্ত্রী যারা ছিল, তারা তো নতুন নতুন ইনভেস্টর খোঁজে বাংলাদেশকে বেকারত্ব দূর করার জন্য, চাকরি দেওয়ার জন্য। কিন্তু যখন তারা এই বাংলাদেশে ইনভেস্ট করার চিন্তা করে, তখন দেখা যায় রাজনৈতিক কিছু প্রভাব ফেলিয়ে দেয় যে আমার থেকে এটা নিতে হবে, আমার থেকে এটা নিতে হবে, অমুক দলের থেকে এটা নিতে হবে, অমুক কোম্পানির থেকে সার নিতে হবে, অমুক কোম্পানির থেকে সিমেন্ট নিতে হবে, অমুক কোম্পানি থেকে রড নিতে হবে, এরকম বাইন্ডিং দিয়ে দেয়। এরকম বাইন্ডিং দেওয়ার কারণে দেখা গেছে যারা শিল্প কারখানা নিয়ে, বাংলাদেশটাকে নিয়ে ভাবে, দেশের বেকারত্ব দূর করার জন্য ভাবে, তো তাদেরকে প্রতিহত করে এইভাবে যে রেস্ট্রিকশন দিয়ে দেয়। যখন তারা কথা শুনে না, তখন তাদেরকে বলে যে এটা বাজেয়াপ্ত করে দেওয়া হোক, এটা অমুক করে দেওয়া হোক, অমুক করে দেওয়া হোক। আসলে দেশের জন্য যারা কাজ করতে চায়,
দেশের বেকারত্ব যারা দূর করতে চায় তাদের কিন্তু কখনোই মূল্যায়ন করা হয় না। এইভাবে রাজনীতি কিছু অসৎ ব্যক্তি নিজেদের স্বার্থকে এবং নিজেদের পকেট ভারী করার জন্য দেখা গেছে অনেক কাজবাজ করে যায়। তারা এইভাবে দেশের উন্নয়ন ঘটাতে দেয় না। বেসিক্যালি আমরা যদি চাই যে জনগণকে যদি কর্মমুখী করা যায়, তাদের বেকারত্ব যদি দূর করা যায়, তাহলে দেশ থেকে এবং সমাজ থেকে বৈষম্যটা দূর করা যদি যায়, তাহলে দেশ থেকে দুর্নীতি এবং অন্যান্য বিষয় যদি হটানো যায়, তাহলে আমাদের এই দেশটাকে বেকার মুক্ত তো করা যাবে এবং প্রত্যেক ব্যক্তিকে কর্মমুখী করা যাবে। কিন্তু এই যে অসৎ যে রাজনীতিবিদরা আছে, যেমন পারিবারিক রাজনীতিবিদ যারা রয়েছে, পৈতৃক সূত্রে যারা রাজনীতি পায়, পৈতৃক সূত্রে যারা ক্ষমতা লাভ করে, তারা কখনোই জনগণ নিয়ে চিন্তা করে না। তারা সবসময় ক্ষমতাটাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। আসলে বেসিক্যালি আমরা যদি বলি যে দেশ ভালো হয় যদি দেশের জনগণ ভালো হয়, তো আমরা কিন্তু একটা জিনিস আপনারা যদি চিন্তা করে দেখেন যে 5 বছর ক্ষমতা থাকে একটা দলের হাতে এবং তারা ক্ষমতাটা পর্যাপ্ত পরিমাণে অপব্যবহার করে, কিন্তু একদিন কিন্তু জনগণের একটা ক্ষমতা থাকে। সেই দিনটা হলো নির্বাচনের দিন। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জনগণ যদি সচেতন হলে পরে নিজের ভোটটা একটা সম্পদ এবং নিজের ভোটটা একটা হচ্ছে অধিকার। এই আমার ভোটটা যদি আমি একটা শক্ত এবং সত্যনিষ্ঠ এবং ন্যায় নীতিবান ব্যক্তিকে আমি দিতে পারি, তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে। তাহলে আমরা জনগণ যারা রয়েছে, জনগণ যদি একটা মানুষকে আমরা ভোট দিয়ে পার করি, তাহলে আমার একটা ভোটের পর্যাপ্ত একটা মূল্যায়ন আছে। তো যারা নির্বাচিত হবে, যারা নির্বাচন করে, তারা নির্বাচিত হয়ে 5 বছর তারা ক্ষমতা দেখায়, কিন্তু জনগণের কিন্তু একটা দিন ক্ষমতা থাকে। সেই ক্ষমতাটা জনগণ কিন্তু দেখাতে চায়, কিন্তু দেখাতে পারেনি বিগত 17 বছর যাবত, কারণ আমাদের ভোটাধিকার হরণ করে ফেলেছি। তো এবার আমরা যারা ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের পরিচালনায় যদি একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়, তাহলে কিন্তু জনগণ এর প্রেক্ষিতে ভালো একটা সুফল নিতে পারবে। তো সেই সুবাদে আমরা যদি জনগণ একত্র হই, জনগণ যদি চিন্তা করি যে দেশকে উন্নয়ন করব, কখনো একটা জাতিকে বা কখনো একটা দলকে কিংবা কখনো প্রত্যেক নিবাসে পাওয়া যারা রাজনীতি করে যাচ্ছে তাদের যাতে পকেট ভারী না হয়, তাদের কর্মীদের যাতে পকেট ভারী না করে দেওয়া হয়, তো সেই সুবাদে আমরা একটা ন্যায় নিষ্ঠবান একটা নেতা খুঁজবো, যে নেতাকে ভোট দিলে আমাদের জনগণের উন্নয়ন হবে, যে নেতাকে ভোট দিলে আমাদের দেশ থেকে দুর্নীতি হটিয়ে যাবে, গ্রাম থেকে, অঞ্চল থেকে এবং উপজেলা থেকে আমাদের দুর্নীতি সরে যাবে। এরকম আমাদের একটা ব্যক্তি প্রয়োজন, যে ব্যক্তিটা মানুষের কথা বলবে এবং মানুষের মাঝে মিশে থাকবে, মানুষের সমস্যা নিয়ে সবসময় সংসদে কথা বলবো। সবসময় যারা এই চিন্তাটা করে যে জনগণ নিয়ে থাকবো, জনগণ নিয়ে থেকে কাজ করব, তাদেরকে আমাদের আসলে চেনা দরকার। আরেকটা বিষয় যদি আমরা বলি, বর্তমান যে এমন একটা যুগ যেখানে তারুণ্যের মানে ব্যাপক প্রচলন শুরু হয়ে গেছে, অর্থাৎ তারুণ্যের যে নেতৃত্ব, সেই নেতৃত্বটাকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করে যাচ্ছে, ভালোবেসে যাচ্ছে। আসলে আমাদের যে ইতিপূর্বে যারা রাজনীতিবিদ ছিল, যারা বয়স্ক এবং প্রবীণ রাজনীতিবিদ ছিল, তারা দেশের জন্য কি করতে পেরেছে, তো এই বিষয়টা লক্ষ্য করে যদি আমরা পরবর্তী নেতাকে সিলেক্ট করতে পারি, আমাদের এই জনতার চাওয়া যে এপিসোডটি রয়েছে, সেই এপিসোডে আমরা পর্যায়ক্রমে সবাইকে ইনভাইট করব। জনগণের কি চাই, জনগণকে আমরা ইনভলভ করে জনগণের কথাগুলা সবার মাঝে যাতে তুলে ধরতে পারি, এই জিনিসটা আমরা উল্লেখ করব। তো ধন্যবাদ। মোটামুটি আমি আমার যতটুকু এই বিষয়ে কথা বলার ছিল আমি আপনাকে জানালাম। তার পরবর্তীতে আপনি যদি আরো কিছু আমাকে বলতে চান, অবশ্যই আমি আরো বলবো। তো জি, মামুন ভাই কিছু বলবেন? অনেক ধন্যবাদ, আপনি অনেক বিস্তার ভাবে বললেন। আমি আমার ছোট কোশ্চেনটা ছিল, যেহেতু আপনি এখন শেরপুর 3 আসনে অবস্থান করছেন, আমাদের বাড়ি শ্রীপুর 2 গেছি, এই নির্বাচনিত আসনে আমাদের এখন দৃশ্যমান আমরা 2 জন প্রার্থীকে দেখছি। জি, একজন বিএনপি মনোনীত এবং একজন জামাত মনোনীত। এই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে কি প্রত্যাশা করি, এই ব্যাপারটা আপনার কাছে আমার একটু জানা, যে আপনি তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন এবং আমাদের শ্রীপতি জিনেগাতির জন্য কোন ব্যাপারটা খুবই জরুরি, যে ব্যাপারটা নিয়ে কাজ করাটা খুবই জরুরি, যেটা যদি আল্লাহ চায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং আমাদের যে এমপি হিসেবে আসবে, তার কাছে আমাদের কি কি চাওয়া বা যেটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এই ব্যাপারটা আপনি যদি একটু বলতেন। আচ্ছা,
সর্বোপরি যদি আমরা পিন পয়েন্ট করে, আমি একদম বলতে দিচ্ছি, পিন পয়েন্ট করে বিস্তর ভাবে না, যে আমাদের এই সেক্টর গুলাতে ঢেলে কাজ করতে হবে, এটা আমাদের চাওয়া। জি, ধন্যবাদ আমাদের আল মামুন ভাইকে আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মামুন ভাই, আপনি একটা জিনিস দেখবেন, আসলে রাজনীতিটা কাদের জন্য এবং রাজনীতি কাদের জন্য হওয়া উচিত, আর এই দেশের সকল ক্ষমতার উৎসকে, এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো সর্বোপরি জনগণ হচ্ছে এই সার্বভৌমের ক্ষমতার অধিকারী। কিন্তু কিছু কিছু দল রয়েছে যারা কি করে, নিজেরা নির্বাচিত হয়ে তারা এই দেশটাকে এমন ভাবে যে আমরাই সবকিছু এবং আমরা যা বলবো তাই ঘটবে, তখন আর জনগণের দিকে পরোয়া করে না। আসলে বেসিক্যালি আমরা যদি একটা দেশকে উন্নয়নশীল করতে চাই, প্রথমে আমাদের বিষয়টা হবে খাদ্য এবং যে আমাদের প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে, যে মানুষের মৌলিক অধিকার, যেটা সেই মৌলিক অধিকারের প্রতি আমাদের একটা সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে। আমরা যদি খাদ্যের নিরসন এবং মানুষের যদি পেটের ক্ষুধা নিবারণ না করতে পারি, তাহলে দেশ থেকে দুর্নীতি কখনোই দমন করা যাবে না। একটা মানুষ কখন চুরি করে, একটা মানুষ কখন অন্যায় করে, একটা মানুষ কখন সে নেশায় আসক্ত হয়, একটা মানুষ কখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কিভাবে সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়ে, যখন মানুষটা তার নিজের পরিবারকে চালাতে পারে না, নিজের কোনো আয়ের উৎস তৈরি করতে পারে না, তখন মানুষগুলা হতাশায় পড়ে, এই ধরনের সামাজিক যে অবক্ষয় রয়েছে সেই অবক্ষয়ের দিকে ঢেলে পড়ে। একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আমাদের সমাজের খাদ্য নিরসন এবং বেকারত্ব দূর করতে পারি, প্রত্যেকটা বাড়ি থেকে যদি আমরা একটা সরকারি চাকরিজীবী তৈরি করে দিতে পারি, তাহলে একটা পরিবার কিন্তু সে চালানোর একটা অধিকার রাখে। যে পরিবারটা সচ্ছল ভাবে চলবে, সেই পরিবার থেকে কিন্তু কখনোই দুর্নীতি আশা করা যায় না। কিন্তু যখন অসচ্ছল ভাবে একটা পরিবার চলে, যখন তার খাদ্যের টাকা জোগাড় করার জন্য চুরিতে নামতে হয়, যখন খাদ্যের জন্য তাকে ইয়াবা, হিরোইন বা মাদক ব্যবসায়ী হতে হয়, তখন আমরা এটাকে দেখি কি সে অন্যায় করতেছে। হ্যাঁ, অন্যায় করতেছে, মাস্ট অন্যায় করতেছে, কিন্তু করবেটা কি? তার তো অর্থ উপার্জন করতে হবে, তাকে তো পেট চালাইতে হবে। তো পেট চালাইতে গেলে অবশ্যই তাকে আয়ের উৎস তৈরি করে দিতে হবে। এই আয়ের উৎস তৈরি করার জন্য সরকার কি করে যাচ্ছে? সরকার কিছু করতেছে না। দেখা গেছে, আমরা ইতিপূর্বে জরিপে দেখেছি যে পার্শ্ববর্তী দেশের প্রায় 10 লক্ষ লোককে চাকরি দিয়েছে, অথচ বাংলাদেশে অসংখ্য বেকার বসে আছে পড়াশোনা, যারা অনার্স মাস্টার্স ডিগ্রি করে বসে আছে। হ্যাঁ, প্রোগ্রাম মিটিং মিছিলে গিয়ে কান্নাকাটির রোল, হ্যাঁ কান্নাকাটির রোল চলতেছে। আমাদেরকে একটা কমেন্ট করেছে আমাদের এক বন্ধু, তোমাকে নিরপেক্ষ মনে হচ্ছে না, এবং যাদেরকে নিয়ে তুমি গর্বের সহিত বলতেছো তারা কখনোই সেভাবে উন্নয়ন করতে পারবে না, কলম দিয়ে লিখে রাখো। এটা তোমার মন্তব্য, অনেক সুন্দর মন্তব্য করেছো তুমি। আমরা আসলে আমি একটু কথা সংযুক্ত করতে চাই। জি, মামুন ভাই, আপনি খুব সুন্দর কথা বলছেন, যেটাতে আমরাও সম্মত আছি। আসলে আমাদের দেশটাকে, আমাদের এই জাতিটাকে এবং আমাদের স্থানীয় পর্যায়ে নেতৃত্বটাকে টিকিয়ে রাখতে হবে। সেই সুবাদে আমরা অনেকগুলো কাজ করব, সেটা ঠিক আছে। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা আসলে জনতা কি চাই? নেই নীতিবান এবং স্বচ্ছ রাজনীতিবিদ যিনি, আমরা তাকে আমাদের মসনদে দেখতে চাই। নেতা হিসেবে যদি আমরা একটা সঠিক মানুষ নির্বাচন না করতে পারি, তাহলে কখনোই এই জাতি উন্নতির দিকে যেতে পারবে না। তো আমি যদি আপনাকে বেসিক বিষয়গুলো একটু উল্লেখ করি, যে আমরা নেতা হিসেবে, জনগণ যেমন নেতাকে বাঁচবে, তেমনি রাষ্ট্রেরও কিছু দায়িত্ব থাকে। রাষ্ট্রের যারা নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছে, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে রাজনীতিবিদগণ নমিনেশন চেয়েছে বিভিন্ন দল থেকে, তাদের যে আর্থিক অবস্থান রয়েছে, তাদের যে সম্পদ রয়েছে, সেই সম্পদটা কি বৈধ নাকি অবৈধ, এই সম্পদের হিসাবটা সঠিক আছে কিনা। যদি সঠিক না থাকে, তাহলে তাকে নমিনেশন থেকে বাদ দেওয়া হোক, আমরা এটা চাই। কারণ এখানে যেমন জনগণের একটা নিশ্চয়তা থাকে যে জনগণ সঠিক ন্যায় পরায়ণ একজন মানুষকে খুঁজবে, তেমনি রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে তাদেরও উচিত যে আমরা এই নির্বাচনের ক্ষেত্রে কাদেরকে নমিনেশন এবং কাদেরকে আমরা নির্বাচন করতে সুযোগ দেব। হ্যাঁ, যারা নির্বাচন করবে তারা যদি নিজেরা স্বচ্ছ না হয়,
নিজেরা যদি অবৈধ লেনদেনের পথে থাকে, কিংবা যদি অবৈধ টাকার মহারা থাকে, কিংবা যদি কালো টাকা থাকে, তাহলে কখনোই কিন্তু দেশটাকে ওই ব্যক্তিরা উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবে না। জনগণের চিন্তা করবে, তার টাকাটাকে সাদা করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস করবে। তা আমি এই জনতার চাওয়ার পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক, সাধারণ মানুষ হিসেবে আমি চাইবো যে যাদের অর্থের সঠিক ব্যবহার আছে, সঠিক প্রয়োগ আছে এবং অর্থটা তাদের হালাল রয়েছে, তাদেরকে একটু যাচাই বাছাই করে আপনারা নির্বাচনের প্রার্থী মনোনয়ন করেন। কারণ এমন একজন অসৎ ব্যক্তি, এমন একজন চরিত্রহীন ব্যক্তি যদি কাউকে আমরা মনোনয়ন দিয়ে থাকি, আমি কে চরিত্র কে চরিত্রহীন এটা কখনোই বলবো না। কিন্তু এটা যেমন রাষ্ট্রের যে কমিশনার রয়েছে, নির্বাচন কমিশনার, তার কিন্তু অনেক বড় একটা দায়িত্ব রয়েছে। আপনি যাকে নমিনেশন দিচ্ছেন, যাকে নির্বাচন করার অধিকার দিচ্ছেন, জনগণের মধ্যে তার অর্থের খোঁজটা নেবেন। যদি অর্থটা তার ঠিক থাকে, তার সম্পদটা যদি ঠিক থাকে, তাহলে সে দুর্নীতি করে নাই। আর যদি সে অর্থের যদি তার সম্পদের যদি সঠিক ব্যবহার না থাকে, সঠিক হিসাব না থাকে, তাহলে অবশ্যই সে দুর্নীতি করছে। কারণ আমার কাছে আছে এখন 10 টাকা, আমি যদি 10 টাকার হিসাবটা আমি সঠিক দিতে পারি, তাহলে আমার এই 10 টাকা আমার। কিন্তু আমার 10 টাকার হিসাব যদি আমি সঠিক না দিতে পারি, কোথা থেকে পেলাম, কই থেকে আমার ইনকাম আসলো, আচ্ছা আচ্ছা এটা যদি আমি সঠিক। ভাই, আমি একটা কমেন্টের আনসার করছি। আমার বন্ধু একটা কমেন্ট করেছে, তাকে আমি জি জি অনেক জি, অবশ্যই। কৃতজ্ঞতা জানাচ্ছি। ও একটা অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, তার এই উত্তরটা সুন্দরভাবে দিতে হবে। বন্ধু, তোমাকে নিরপেক্ষ মনে হচ্ছে না, বরং যাদেরকে নিয়ে তুমি গর্বের সহিত বলতেছো তারা কখনোই সে উন্নয়ন করতে পারবে না, কলম দিয়ে লিখে রাখো। জি জি, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ বন্ধু, তুমি সময় নিয়ে অনেক বড় কমেন্ট করেছো। তুমি একটু খেয়াল করবে, 2001 সাল থেকে 2006 সাল, আমরা তখন ছোট, আমরা অ্যাডাল্ট না, আমরা ছোট। সেই আমলের যে উন্নয়নগুলো হয়েছে, 1 থেকে 2006 সাল পর্যন্ত যে উন্নয়নগুলো আমাদের শ্রীপুরদি চিনিগাড়িতে হয়েছে, যে রোড ঘাটগুলো হয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে, পরবর্তী সরকারের আমলে বা তুমি যাদেরকে সাপোর্ট করো বা যাদের রাজনীতি করেছে, তারা কি করেছে এই ব্যাপারটা তুমি জানাবে, বা কতটুকু উন্নয়ন করেছে তুমি জানাবে। তোমার বাড়ির সামনের রাস্তাটাও করেছে ওই 2001 থেকে 6 যে এমপি, তিনি করেছেন। এবং 1 থেকে 6 পর্যন্ত যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের বাইরে গিয়ে বিগত 17 বছরে যে এমপি হয়েছে যারা, তার এলাকায় যায় নাই। এবং লাস্ট টার্মে যে হয়েছে তার বিষয়ে আমি তা বলবো। এর আগের যে হয়েছে, তিনি আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার সাহেব, ওনার যে কি উন্নয়ন হয়েছে এটা সবাই জানে। ওই জায়গাটা থেকে বলবো, আমি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে বলতেছি যে আমি তার সুপারিশ করছি, ব্যাপারটা এরকম না। আমি বিএনপি পছন্দ করি, তার মানে যে আমি তাকেই ভোট দিতে বলছি, ব্যাপারটা এরকম না। কিন্তু জামাত খাটিয়ে বুঝতে হবে যে যে কিনা প্রফেশনাল, তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে সময়টা, আমি এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের সময়ের মধ্যে আমি তাকে দেখেছি শুধু জনগণের মাঝেই, নেতৃবৃন্দের মাঝেই, এবং পরিবারকেও তিনি ততটা সময় দেন না। এবং তার অর্থ বৈভব বা তার টাকা পয়সা সম্পদ, আশা করি যতটুকু আছে, উনি যদি এই রাজনৈতিক প্ল্যাটফর্মে নাও থাকতেন বা ফ্যামিলিগত ভাবে যে রাজনীতিতে আসতে, ব্যাপারটা এরকম না, তাও সে অনেক ভালো কিছু করতে পারতেন ব্যবসায়ী হয়ে। উনি সবকিছু কে উপেক্ষা করে আমাদের শ্রীপুরদি জিনেগাতির রাজনীতি নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন, উনি যদি খারাপ কিছু করে সেম আওয়ামী লীগের মতো হবে। উনি যদি ওই পুনরাবৃত্তি করে, সেটা আমরাও ভোট দিব না পরবর্তী। কিন্তু এবার উনি ভোট পাওয়ার যোগ্য বলে আমি মনে করি, কেননা উনি দীর্ঘ সময়, এর আগে 3 টার্ম উনি এমপি ছিলেন এবং মাঝখানে 3 টার্ম অন্য কেউ ছিল। উনি যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে ছিল, বা উনি যে পরিমাণ নেতৃবৃন্দকে মামলা থেকে খালাস করা থেকে শুরু করে, তার ফ্যামিলির দেখভাল থেকে শুরু করে অনেক কিছু করেছে। এখন বলতে পারেন যে এখন ক্ষমতা আইলে তারা ক্ষুধার্ত, 15 বছরের ক্ষুধার্ত এই সেই, ভাই ওইটা বলার সুযোগ নাই। 15 বছরের ক্ষুধার্ত, এখন যে খুব কাপ খাইবো এটার সুযোগ নাই, সেটা বন্ধ করে দিয়ে গেছে
শেখ হাসিনাই বন্ধ করে দিয়ে গেছে। কেননা যদি ওই ক্ষুধার্ত মনোভাব নিয়ে খাওয়া শুরু করে দেয়, এর পরের বার মানুষ কেউ দিবে, আর সেটা করবে না, তারেক রহমানের দল এটা করবে। আরো অনেকেই কমেন্ট করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন মিস্টার ইন্ডিয়া, শুভ বিকেল দাদা, শুভ সন্ধ্যা দাদা। আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অসাধারণ হয়েছে। আচ্ছা, কথাগুলো খুব সুন্দর বলতেছেন, খুব ভালো লাগছে। আরাম হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমরা যদিও নিরপেক্ষের কথা বলতে গিয়ে দলীয় হয়ে যান, কিন্তু এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনাকে ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে। আমরা আর একটা যে আমাদের যে একজন ক্যান্ডিডেট আছে তার বিষয়ে আমরা কিভাবে সাপোর্ট করবো, কেননা সেটার যুদ্ধের আগ থেকে শুরু করে, যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি চিন্তা করেন, তাদের ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করেন, তাদের অতীত যদি চিন্তা করেন, এটা আমি মনে করি না যে কোনো এই যে এই রিসেন্ট যে বক্তব্যটা ভাইরাল হইলো আন্ডার নিয়ে, সবাইকে আন্ডারে নেন, বুঝছেন ভাই? এই যে আন্ডার নিয়ে যে বক্তব্যটা হইলো, আপনি এই বিষয়ে একটু কথা বলবেন। সবাইকে আন্ডারে নিতে হইব, হ্যাঁ, উঠতে হইবে, বসতে হইবে, এই বিষয়ে আপনি একটু বলেন না ভাই। সেক্ষেত্রে এখন যদি এই পরিস্থিতিটা হয়, পরবর্তীতে কি হইতে পারে? না ভাই, আমি আসলে নিরপেক্ষ এবং জনতার যে এপিসোড, সেই এপিসোডে আসলে আমাদের নিরপেক্ষ ভাবে কথা বলতে হবে। হ্যাঁ, সবাই আমরা দলীয়করণ নিয়ে কথা বলবো না। আর একটা বিষয় হচ্ছে, আমি যদি আপনাকে জানাই, আমার প্রাথমিক যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো যদি আমাদের জনগণের দাবিগুলো যদি এইভাবে উপস্থাপন করতে পারি আমরা সমাজের মাঝে, জনগণের মাঝে, কিংবা রাষ্ট্রের যদি কোনো ব্যক্তি এটা দেখে যে একটা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুধু জনগণ নয়, রাষ্ট্রও দেখবে যাদের নামে দুর্নীতি আছে, যারা দুর্নীতির সাথে আক্রান্ত, যারা দুর্নীতি করে যেয়েছে, হ্যাঁ, দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হবে, এরকম ব্যক্তি যাতে না আসে, আমরা এটা চাই। কারণ যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতিকে বাদ দিতে পারবেন। আপনি যদি এটা লক্ষ্য করেন, দেখেন যারা দুর্নীতি করে নাই, যারা দুর্নীতি করেছে, তাদের মধ্যে তফাৎ রয়েছে। এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন, একটা দেশ আসলে দুর্নীতিতে আক্রান্ত থাকলে কখনোই উন্নয়ন করতে পারবে না। আপনি যেমন কিছুক্ষণ আগে একটা বললেন যে আসলে তারা 15 বছর যাবৎ ক্ষুধার্ত, এখন ক্ষমতায় গেলে একের পর এক মানুষ খাবে, ধরবে, ই করবে। আসলে আমি কোন দলকে ছোট করে কিছু বলার কিছু নেই। আপনারা জনগণের সাথে সম্পৃক্ত যারা কাজ করে যাচ্ছে তাদেরকে দেখান, এবং জনগণের বিপক্ষে যারা কাজ করে যাচ্ছে তাদেরকেও দেখান। দেখেন বাংলাদেশের চাঁদাবাজির হার কিরকম হয়েছে, বাংলাদেশের থেকে অন্যায় কে কারা করতেছে, কতটুকু অন্যায় করতেছে, আর কারা অন্যায়ের প্রতিহত করতেছে। এবং এই যে আমাদের যেভাবে আমাদের কথা বলার শক্তি কেড়ে নিয়েছিল, আমাদের চলাফেরার শক্তি কেড়ে নিয়েছিল, এই শক্তিগুলা যারা কেড়ে নিয়েছিল তারা কি আদৌ আমাদের পরবর্তীতে আরো ক্ষতি করবে কিনা, তারা পুনরায় আবার সরকার গঠন করার চিন্তাও করবে কিনা, কিংবা তারা যেটা বলি আমাদের যে পার্শ্ববর্তী দেশে যে পালিয়ে গেছে উনি আবার ফিরবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে অবশ্যই সৎ নেতৃত্ব থাকতে হবে। কারণ একটা জিনিস দেখেন, যে দল কখনো বলতে পারে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আওয়ামী লীগের নামে যত মামলা আছে সব তুলে নেব, তো এই যে এখন বিএনপি এত বড় একটা দল, এত দায়িত্বপূর্ণ এবং দায়িত্বশীল একটা দল যদি এই কথাটা বলে, তাহলে পরবর্তীতে যে আওয়ামী লীগ তাদের ঘাড়ে পাড়া দিয়ে আবার ক্ষমতায় আসবে না, এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? আমি একটু কারেকশন করে দিচ্ছি ভাই, আপনি এই কথাটা একটু আপনি ভুলভাবে বিশ্লেষণ করছেন। আমি বলবো, জি জি, আপনি যার কথা বলছেন এই বক্তব্যটা আমিও শুনেছি। উনি একটা ওনার এলাকায় একটা প্রোগ্রামে গিয়েছে, ওই এলাকার অনেকের নামে অনেক, আপনি জানেন, মামলা বাণিজ্যই তো অনেক অনেক নিরীহ মানুষের নামে অনেক মামলা হয়েছে, অনেক মানুষকে। মামুন ভাই, আমি যদি একটু উল্লেখ করে আপনাকে বলি, যদি নিরীহ মানুষের নামে মামলা হয়, মামুন ভাই একটু আমি বলি, নিরীহ মানুষের নামে যদি মামলা হয় তাহলে আমাদের ওইরকম একজন শ্রদ্ধাশীল মানুষের বক্তব্য প্রয়োজন ছিল যে যারা নিরীহ মানুষ তাদের নামে যাদের মামলা হয়েছে সেই মামলাগুলো আমরা পর্যবেক্ষণ করে আমরা এটা উজ্জ্বল করব। কিন্তু একটা দলের নাম নিয়ে এইভাবে বলাটা আসলে জনগণ কিন্তু এখনো মেনে নিতে পারে। কারণ একটা জিনিস দেখেন, আমি 4 তারিখে 4 আগস্টে যে পরিমাণে আন্দোলন করেছি, আমার ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন। লাশ নিয়ে যখন লাশ করলো আমাদের শেরপুরে, তখন সবাই দিশেহারা, কে কোন দিকে পালাবে, কে তার নিজের জীবনকে রক্ষা করবে, এইটা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু আমার বিষয়টা দেখেন, আমি সবসময় লাশের পাশেই ছিলাম, কে মারা গেছে তার উদ্দেশ্য নিচ্ছিলাম, তার পরিবারের অবস্থান নিচ্ছিলাম, পরিবার কোথায় আছে, কেমনে আছে,
এর পরবর্তীতে হচ্ছে 3টা লাশ নিয়ে আমি শেরপুরে নিজে পিছন থেকে ঢেকে ঢেকে ধাক্কায় নিয়ে পুরো শহর আমি ঘুরে বেড়েছি। দেখেন তো ওই দিন যে 3টা লাশ করলো, লাশ করার পরে যদি আমাদেরকে বলতো যে এই ছেলেটা এটা করতেছে তাকেও গুলি করে দেয়, করতে পারতো কিনা? কিন্তু আমরা সাহসের শক্তি দিয়ে সেই রাজনীতি, আমরা কিন্তু কখনো চিন্তা করি না রাজনীতি যে রাজনীতিতে আসবো, কিন্তু আমরা সাহসের শক্তি নিয়ে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তো অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়াতে পারি অবশ্যই। একটা ভুল আমি আপনাদেরকে একটা ভুল ভেঙে দিচ্ছি আপনাদের। আচ্ছা আচ্ছা, আপনাদের আপনি যে দলের বিষয়ে কথা বলতেছেন এই বিষয়ে আমি একটা একদম সহজ কথা বলবো। জি, আপনাদের যে আজকের যে নামটা আসছে যেটা এনসিপি, জি, এই 24-এর যে ক্রেডিট এটা যদি জনগণকে দিত, দেশের মানুষকে দিত, আজকে এনসিপি আরো সম্মানিত হতো। কিন্তু আপনারা যারা আপনাদের এনসিপি এই ক্রেডিটটা ফুল তারা নিতে চাচ্ছে। তারা কারা? না ভাই মামুন ভাই, এটা ভুল বলবেন না। ক্রেডিট কেউ নিতে চাচ্ছে না। যখন দেখতেছে যে সৎ নেতৃত্বের অভাব, জনগণ তারুণ্যের প্রতি একটা আগ্রহশীল এবং তারুণ্যের প্রতি তারা শ্রদ্ধাশীল হয়ে পড়তেছে এবং তারুণ্যকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তখন তারা চিন্তা করলো যে আমাদের আসলে যদি আমরা মসনদে না যেতে পারি, যদি আমরা সংসদে কথা না বলতে পারি, তাহলে দুর্নীতিটা আবার ফিরে আসবে। আমরা যেভাবে দুর্নীতিকে হটিয়ে দিয়েছি, ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই আমাদেরকে পুরো বাংলাদেশটাকে যদি আমরা এইভাবে লেট দিতে পারি। জি ভাই, আপনার আমি একটু নক করে আপনি শেরপুর আন্দোলন করছেন। আমি জুলাইয়ের পুরো আন্দোলনটাই আমি ঢাকা থেকে বসে অবস্থান করেছি এবং দেখেছি। আমার কাছে জুলাইয়ের 5 তারিখ 6 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত যারা যে আন্দোলন করেছে, কতটুকু করেছে, কি করেছে, এটা আমরা দেখেছি। যখন সাধারণ জনগণ পরে বিএনপি এবং আদার্স যারা আছে তারা যদি কন্ট্রিবিউশন না করত এবং তাদের পিছু পিছিয়ে রাজনৈতিক দলের পিছিয়ে পিছিয়ে মানুষ জনসাধারণ না আসতো, এই বিস্ফোরণটা হতো না 5ই আগস্ট। ভাইয়া না, ঠিক আছে, সুন্দর কথা বলছেন। আসলে এক দলকে কখনো আইডেন্টি করে বলা যাবে না। আসলে মূলত এই দলের ক্রেডিটটা দেওয়া উচিত ছিল জনগণের, ক্রেডিট দেওয়া ছিল সমস্ত আমাদের 16 কোটি মানুষের। কিন্তু আপনাদের যে পাটোয়ারি বলেন, এক বলেন, ওয়াই বলেন, যারা ক্রেডিট তারা নিচ্ছে। আপনি কি বলেন? আপনি শুনেন, আপনার এনসিপিতে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী আছে এনসিপি? আমরা আশা করি আমাদের নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছে তারা অবশ্যই 300 আসনের নেতৃত্ব দিবে। প্রার্থী আছে বলেন তো? আমি যদি এটা বলি, শুনেন, আমি যদি এটা বলি, শুনো, আসন দেওয়ার মতো কিংবা প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা কোন দলের সেটা বিষয়। আমি আপনাকে প্রাথমিক, মামুন ভাই একটু সময় দিবেন আমাকে। আমি প্রাথমিক পর্যায়ে বলতেছিলাম যে মামুন ভাই দেখেন, আমি যখন প্রার্থী নিশ্চয়তা এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কথা বলতেছিলাম, সেটা বলতেছিলাম যে এক জনগণ দেখবে, দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রকে দেখতে হবে। জনগণ কিভাবে দেখবে? জনগণের মাঝে যারা যুক্ত আছে, জনগণের সাথে সবসময় সম্পৃক্ত আছে, জনগণের কথা নিয়ে যারা ভাবে, চিন্তা করে এবং জনগণের হয়ে কথা বলে, তখন তাদেরকে নির্বাচন করা যায়। আরেকটা দিক আছে, যখন রাষ্ট্র কর্তৃক তাকে নির্বাচন করবে, যে বাছাই করবে যে কোন মানুষটাকে আমরা রাজনীতি করতে দেব, কোন মানুষটা দুর্নীতিপরায়ণ নয়, সেটা যদি চিন্তা করে থাকে, তাহলে এই কমিশনার যারা রয়েছে, নির্বাচন কমিশনাররা, তারা অবশ্যই একটা প্রার্থীর সকল ডিটেলস, সকল বিষয়াদি সম্পর্কে জ্ঞান নিতে হবে। অনেকে দেখা গেছে লুকিয়ে তাদের সম্পদটাকে অন্যজনের নামে দিয়ে রাখে। তাহলে এই যে দেখেন, তাদের নিজস্ব সম্পদ, নিজস্ব দল টেকানোর জন্য অসংখ্য টাকা ব্যয় করে। আচ্ছা, দল টেকানোর জন্য যারা অসংখ্য টাকা ব্যয় করে, তারা টাকাটা কোথায় পায়? অবশ্যই অসৎ পথ কিংবা বৈধ পথ, দুইটা পথ থেকে একটা পথে হবে। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি সবসময় কর্মীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, কর্মীদেরকে বাঁচানোর জন্য আমরা টাকা খরচ করি, জনগণের পিছনে টাকা খরচ করি, ভোটাধিকার যদি তাদেরকে আমরা টাকা দিয়ে কিনে নেই, তাহলে কিন্তু কখনোই ফেয়ার নির্বাচন হয় না এবং ফেয়ার ভাবে কাউকে নেতা বেছে নেওয়া যায় না। তো একটা জিনিস মনে রাখবেন, যারা জনগণের কথা বলে, যারা অন্যায় থেকে বিরত রয়েছে, যারা দুর্নীতির বাইরে রয়েছে, আমরা তাদেরকে সিলেক্ট করা। আমি মনে করি সে যে ব্যক্তি হোক, যিনি দুর্নীতির সাথে যুক্ত হবে, সেটা আমার দল হোক কিংবা বিএনপি হোক কিংবা জামাত হোক, আমরা কাউকেই সিলেক্ট করব। যিনি দুর্নীতি মুক্ত, যার টাকাতে কোনো দুর্নীতি নাই, যার টাকাতে কোনো কালো টাকার কোনো ছায়া নাই,
তাকে আমরা নির্বাচন করব। জনগণ হিসেবে আমাদের জনগণের চাওয়া হবে এটা, যে একটা সঠিক নেতৃত্ব মানুষকে পথ দেখাতে পারে, একটা সঠিক লিডার মানুষকে সাথে নিয়ে দেশ উন্নয়ন করতে পারে। আমি যদি সেটা বলি, দেখেন প্রাথমিক পর্যায়ে আপনাদের যে দলের যেটা ছিল জিয়াউর রহমান, এবং তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, এটা কিন্তু তারা ভেঙে দিয়েছিল। কিন্তু দেখেন তার দল কি কিছু করতে পারছে? বিএনপির বিষয়টা যদি আমি বলি, তারেক জিয়া প্লাস হচ্ছে আমাদের জননেত্রী খালেদা জিয়া যে ছিল আপনাদের, তো তাকে কিন্তু অনেক বছর যাবত জেলে আক্রান্ত করে রাখছিল, আক্রমণ করে রাখছে, জেলে আটক রাখছিল। তো সেই ক্ষেত্রে তার দলেরা কিছু করতে পারছে? অনেক লোক আসছে কি কি যে বিএনপি চাইলে প্রস্তাব করে পুরো শহরটাকে ভাসিয়ে দিতে পারবে। আচ্ছা, এই যে 17 বছর তারা কি প্রস্তাব কি চাপায় রাখছিল মাথায়? চাপায় রাখেনি। তাহলে কিসের রাজনীতি করলো? তারা নিজের নেতৃত্বকে টিকায় রাখতে পারতেছে না। আর আমরা যারা এনসিপি রয়েছে, আমাদের যারা এনসিপির পন্থী রয়েছে, তারা দেখেন বেগম জিয়াকেও কিন্তু আমরা জেল থেকে মুক্ত করেছি কিনা আপনারা অস্বীকার করতে পারবেন? না না শুনেন না ভাই, আরে ভাই আপনারা শুনেন, একটু শুনেন। আপনি কি মনে করেন বিএনপি জঙ্গি দল বা সন্ত্রাসী দল? তারা দেশের গণতান্ত্রিক দল ভাই। তারা তো আমাদের দেশে জঙ্গির কোনো ঠাঁই নেই ভাই। আমি আপনাকে বলি, আমাদের দেশে কোনো জঙ্গির ঠাঁই নাই। আমি সর্বসময় একটা জিনিস লক্ষ্য করতেছি, জনগণের উপর বেঁচে দেওয়া। জনগণ বেঁচে নিব, কারণ নেতাকে বললেন যে নেত্রীকে বের করতে পারে নাই। নেত্রীকে বের করার জন্য তো একটা সিস্টেমেটিক গণতান্ত্রিক ওয়েতে বের করতে হবে। যখন এই সিস্টেমটাকে কলাপস করে রাখছে, কিভাবে বের হবে? এখন বের করার একটা রাস্তা কি? শুনেন মামুন ভাই, পুরো দেশটাকে কিন্তু কলাপস করে রাখছিল, পুরো দেশটাই কিন্তু ঘাট চাপা দিয়ে নিচের দিকে দাবিয়ে রেখেছিল কিনা? প্রত্যেকটা মানুষের কথার হরণ নিয়েছিল কিনা? তাহলে আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছে, তারা যদি আমরা এইভাবে আমরা সবকিছু হটাই দিতে পারি, তাহলে তারা কেন পারবে না? ভাই আপনাদের আন্দোলনটা যখন শুরু হয়েছে এবং যখন একটা টান উত্তেজনায় গেছে, যখন আপনাদের 5 জন নেতাকে ধরে লয়ে গেছে, তখন কিন্তু এটার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে আমাদের এক দফা দাবি না, আপনাদের এক দফা দাবি ছিল না, কিন্তু আপনারা ব্যাক করতে পারেন নাই। যখন আপনাদের আন্দোলনের সাথে যখন বিএনপি, জামাত আরো সমগ্র মানুষ যখন অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আপনারা ফেরত আসার চেষ্টা করছেন। এটার ভিডিও ফেরত কিংবা আন্দোলন বাতিল করার জন্য কোনো চেষ্টাই ছিল না। আমাদের কুঠা আন্দোলন ছিল। শুনেন ভাই, এগুলা ভিডিও আছে, আর্কাইভেও আছে, ইউটিউবে আছে, এটা মানুষ জানে যে এনসিপি যেটা আজকে তো এনসিপি ভাই, আপনাদের তো ভুলটা এই জায়গায়। আপনি ভাই একটা আন্দোলন করে একটা দল বানায় ফেললেন, এখন ফুল ক্রেডিট দিবেন আপনি 36 জুলাইয়ের ফুল ক্রেডিট দিবেন আপনি, 5ই আগস্টের ফুল ক্রেডিট দিবেন আপনি। এনসিপি মানে এই 36 জুলাই 5ই আগস্টের উপকার নো, এটা কইরা ভাই আওয়ামী লীগ শেষ, 71 নিজের নামে চালাতে শেষ। এবং আমাদের বাংলাদেশের আরেকটা সৌভাগ্য কথা বলতেছি আমরা, যে একটা দল এখনো ব্রোন, এনসিপি এখনো নিউ বর্ন বেবি না, ব্রোন। আমার মনে হয় যে সেই যে কিছুদিন হয়েছে নিবন্ধন হয়েছে এবং মার্কাইছে। এবং আপনাকে এটাও বলে রাখি যে যেমন ম্যাচিউরিটি হওয়া ছাড়া যদি বাচ্চা হয়, এই বাচ্চা বাঁচে না। ওই জায়গাটা থেকে যাই হোক, দুঃখিত ভাই, নেটওয়ার্কের জটিলতার কারণে আমরা, যাই হোক আজকের আলোচনাটা আমরা জনতার চাওয়া থেকে আমরা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। যাই হোক, কথা বলতে গেলে আসলেই বলতেই হয়, কিছু করার নাই। ওই জায়গাটা থেকে বলবো, আমি আবারও যুক্ত করার চেষ্টা করছি খুরশেদ আলমকে, যেহেতু জমে উঠেছে লাইভটা। জি সরি ভাই, আমার আসলে কল আসছিল, এই জন্য আসলে কেটে গিয়েছিলাম, আবার জয়েন করলাম আপনাদের মাঝে। আচ্ছা, বেসিক্যালি মামুন ভাই, আমরা যেটা বলবো, আসলে জনগণ যেটা চায় তার উপর আমাদের বেস করতে হবে, কারণ সকল ক্ষমতার অধিকার কিন্তু জনগণ কিন্তু আপনার সবসময় নিরূপিত। কিন্তু একটা দিন জনগণ মানে এনসিপি ভাই, এখন এটা নির্ধারণ করবে জনগণ। জনগণ মানে কি এনসিপি, জনগণ মানে কি বিএনপি, জনগণ মানে কি জামাত ইসলাম, এটা নির্ধারণ করবে একমাত্র জনগণ, এবং সঠিক একটা নির্বাচনের মাধ্যমে। শুনেন, এখন যেমন ইসলামের ঠিকাদারি রয়েছে একটা দল, হ্যাঁ, তারা এটা নিয়ে মার্কেটিং করতে। এখন এই 24 জুলাই কি 5ই আগস্ট 2024, 5ই আগস্টের যদি 71-এর ঠিকাদারি নিছিল একদল, তারা এখন কিন্তু দেশে নাই।
হুম। এখন যদি আপনারা 24-এর 5 আগস্টের ঠিকাদারি একমাত্র এনসিপি নেন আর বলেন জনগণের কথা, ভাই এটা ভাই হইব না ভাই। না মামুন ভাই শুনেন, জনগণের কথা বলবো না, আমরা যে জনগণের কথা বলবো আমরা এটা বলতেছি না, শুনেন। একটা এবার নির্বাচনটা হবে, ইনশাআল্লাহ নির্বাচন হইলে 10টা আসন যখন পাইবেন তাহলে 3% হইব, 300-র মধ্যে 3% হইব। তখন আপনি 3%-এর যখন প্রতিনিধিত্ব করবেন তখন আপনি তাও কইতে পারেন যে 3% তো জনগণ। হ্যাঁ মামুন ভাই, আমি আপনাকে একটু স্মরণ করে দিই, মামুন ভাই একটু হোল্ড করবেন। দেশ চালানো এক নয় ভাইয়া। ভাইয়া দেশ চালানো আর দল চালানো বিষয়টা আমরা ওইভাবে নিচ্ছি না, একটা জিনিস আপনাকে একটু হোল্ড করে যাচ্ছি। দেখেন, আমরা যে কাজগুলো করে যাচ্ছি মানুষের বিরুদ্ধে কোনো কাজ করতেছি কিনা, মানুষের বিপক্ষে গিয়ে আমরা কোনো অন্যায় করেছি কিনা। কিন্তু আপনি সংবাদপত্র দেখবেন, এটার আনসারটা দিচ্ছি, আপনাদের সমগ্র বাংলাদেশের কমিটি স্থগিত করা হলো কেন? আচ্ছা আমাদের সমগ্র বাংলাদেশের কমিটি স্থগিত করা হলো কেন এই জিনিসটা আপনি বলতেছেন। আচ্ছা কোন কমিটিটা আমরা স্থগিত করেছি এটা বলুন। নতুন একটা দল তৈরি করলেন, কমিটি দিলেন, এক বছর নিতে পারলেন না, পুরো কমিটি বন্ধ করে দিলেন কেন? আচ্ছা এটা কোন দলটা, বৈষম্য বিরোধী নাকি নাগরিক পার্টি বলেন? আপনাদের এনসিপির তো কমিটি তো একটাই। না এনসিপি না, আমরা যেটা ফিল করছি দেখেন, আমাদের বৈষম্য বিরোধীর যে একটা কমিটি করা হয়েছিল ওই সময় আমাদের সবকিছু তথ্য নেওয়ার জন্য, এই কমিটিটাকে আপাতত আমাদের দল গঠনের জন্য এটাকে বিলুপ্ত করা হয়েছে এবং নতুন করে আবার ওদেরকে নিয়ে এই কমিটি দেওয়া হচ্ছে, কাউকে তো বাদ দিয়ে কমিটি দেওয়া হচ্ছে না। যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, আপনি দেখছেন না কেন বাদ হইলো? এই সমন্বয়ক চাঁদাবাজি গুলশানে ধরা পড়লো টাকা লইতে গিয়া, সারা বাংলাদেশে সমন্বয়ক যে চাঁদাবাজিটা হইলো এর জন্যই তো বন্ধ হয়েছে ভাই। এখন ভাই শুনেন, সমন্বয়ক চাঁদাবাজি যেটা হয়েছে, কারা চাঁদাবাজি করেছে, আদৌ তারা আমাদের দলের ভুক্ত কিনা, দলের সাথে সংযুক্ত কিনা, এটার উপর বেস করে কিন্তু নির্ধারণ করা হবে। আচ্ছা দেখেন, যারা চাঁদাবাজি করবে, যারা চাঁদাবাজি করে যাচ্ছে, এই জিনিসটা দেখেন তো এখন বর্তমান পরিস্থিতি কি বলে। বর্তমানে এমন কোন পরিস্থিতিতে আপনি কি দেখেছেন যে এনসিপির কোন একজন ব্যক্তি চাঁদাবাজি করতে গেছে, কোন একটা মাঠে গিয়ে কাউকে বলতেছে যে চাঁদা দাও, কোন একটা দোকানে আমি বলি বিএনপি চাঁদাবাজি করছে, চাঁদাবাজ আছে, তারা ধরছে এবং বহিষ্কার করছে স্পষ্ট। আচ্ছা একজন চাঁদাবাজ, সাপোজ বিএনপির একটা চাঁদাবাজ ছিল, কথার কথা, কেননা বিএনপি অনেক বড় দল ভাইয়া, অনেক বড় দল, তারা বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, এখানে ভালো খারাপ মিশ্রিতই আছে। তবে বিএনপি এটা নদীর সবসময় দেখাইছে যে হ্যাঁ একজন চাঁদাবাজ আছে, ওকে আইডেন্টিফাই করতে, তাকে দল থেকে বহিষ্কার করতে, তার বক্তব্য সব ক্ষেত্রে এবং আইনে যেরকম নজির আছে। কিন্তু কমিটি বাদ দিয়ে দিতে হয়েছে পুরো বাংলাদেশের, এরকম নজির নাই ভাই। আপনি এটাকে নেগেটিভ ভাবে নেবেন না কিংবা ভুল বুঝবেন না। কমিটি কখন বাদ করা হয়েছে, যখন আমাদের নাগরিক পার্টি যখন স্থাপন করা হলো, নাগরিক পার্টি যখন গঠন করা হলো, তখন দেখা গেল যে আমাদের কমিটি আবার নতুন করে দিতে হবে যাতে এখানে স্বচ্ছ ব্যক্তি থাকে। তো এই যে কমিটিগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তি স্বচ্ছভাবে খুঁজে নেওয়া হচ্ছে এবং যারা আন্দোলনের সাথে জড়িত, ভাই মামুন ভাই আমি যদি আপনাকে বলি, আপনি যদি আন্দোলনের সাথে জড়িত থাকেন, আপনার যদি কোনো ফুটেজ থাকে যে আমি আন্দোলনের সাথে জড়িত আছি, আমি অতপ্রত ভাবে আমি বৈষম্য বিরোধী আন্দোলন করে গেছি, তাকে বাদ দিলাম কিনা এই জিনিসটা আপনি দেখেন। এখন একজন ব্যক্তি আন্দোলন করে নাই, সে যদি আন্দোলনের নাম ভাঙিয়ে একটা কাজ করতে যায় তাহলে তাকে কি বলবো? আমাদের এরকম শেরপুর জেলাতে অনেক রয়েছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, তারা দাবি করে আমরা আন্দোলন করি এবং তারা এইটা নানান ভাবে মনে করেন নেগেটিভলি নেয়। কিন্তু যখন আমরা পর্যবেক্ষণ করে দেখছিলাম যে কারা কারা আন্দোলনের সাথে জড়িত ছিল, তারাই কিন্তু এখন কমিটিতে স্থাপন হয়েছে। তারা কেউ বাইরে যায় নাই, কেউ হয়েছে আমাদের যুব শক্তিতে, কেউ হচ্ছে আমাদের নাগরিক পার্টিতে। সেই ক্ষেত্রে আপনাদের কমিটি বাতিল করার কোনো বিষয় নেই। হ্যাঁ না, যখন আপনি কাজ করবেন তখন ভুল হবে, যখন দেশের উন্নয়ন হবে তখন দুর্নীতি হবে। যদি কোনো কাজ না হয় হ্যাঁ তখন কোনো সমস্যা নাই, যখন কাজ হবে কাজের ভুলও হবে, হ্যাঁ উন্নয়ন হলে দুর্নীতি হবে, এই ব্যাপারগুলো মিলেছিল এই কাছে। তবে এগুলাকে পাশ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা লাইফটাকে আর দীর্ঘ করবো না। আমরা আচ্ছা মামুন ভাই আমি শেষে আরেকটু কথা বলতে চাই, আজকের আলোচনাটা আমরা রাজনীতিক চলে গেছে মাঝখানে এসে, আচ্ছা এটা আসলে রাজনীতিরই একটা
বা অরাজনৈতিক মত যেটাই বলেন না কেন, আমরা দেশের বাইরের না, আমরা দেশেরই। আমরা দেশের পক্ষে কথা বলতে গেলেই দেশের জনগণের পক্ষে চলে আসে, দেশের পক্ষে আসে। আর দেশ নিয়ে যারা কাজ করতেছে তাদের সমালোচনা, এটা সাংবাদিক অধিকার, আমরা এটা সমালোচনা করব। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এটা আমরা ব্যক্তিগত ভাবে নিব না, আমরা একদমই ব্যক্তিগত ভাবে নিব না। কেউ কষ্ট পেয়ে আচ্ছা, এখানে দেখেন, এখানে ভাই একটা দাদা ভাই একটা কমেন্ট করছে, কমেন্ট একটু নেবেন আপনি, আমি খুবই পছন্দ করলাম কমেন্টটাকে, একটু নেবেন। মিস্টার ইন্ডিয়া, রাজনীতিতে সৎ মানুষের টিকে থাকা খুব কঠিন দাদা ভাই। প্রতিটি দলেই দেশের স্বার্থের জন্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু ধীরে ধীরে তার সেই নীতি আদর্শ ধ্বংস হয়ে যায়। আপনি যাদেরকে আদর্শবান নেতা বলে নির্ধারিত করবেন, তারাই তাদের নীতি আদর্শের জলাঞ্জলি দেবে না বলে কোনো গ্যারান্টি নেই। রাইট, সুন্দর কথা বলেছেন। এই জিনিসটা হলো বেসিক, বুঝছেন? এখন আপনি যদি শোনেন, একজন সৎ ব্যক্তিকে যদি আপনি চিনতে পারেন, কিভাবে চিনবেন? সৎ ব্যক্তি প্রথমে তার অর্থের উপার্জনটা দেখতে হবে। আর এটা উপার্জন কি জনগণ দেখতে পারবে বলেন তো ভাই? অবশ্যই জনগণ দেখতে পারবে না, দেখতে হবে রাষ্ট্রের। তাহলে রাষ্ট্রে কারা দেখবে? যারা নির্বাচন কমিশনার রয়েছে, তারা বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন এনএসআই দিয়ে বলেন আমাদের যে কোনো ভাবে তদন্ত করবে, তদন্ত করে দেখবে যে এই মানুষটার মধ্যে দুর্নীতির টাকা আছে কিনা, কোনো টাকাবাজির টাকা আছে কিনা। ভাই, রাষ্ট্রটা অপারেট হচ্ছে কাকে দ্বারা? কে অপারেট করতেছে? রাজনীতিবিদরাই তো করতেছে ভাইয়া। না না না, রাষ্ট্রটা অপারেট রাজনীতিবিদরা অপারেট করবে, কিন্তু আপনি এই 5ই আগস্টের পরে দেন যে ভাগ বাটোয়ারা যে হইছে, জামাত কয়টা নিচ্ছে, বিএনপি কয়টা নিচ্ছে, এনসিপি কয়টা নিচ্ছে, মন্ত্রণালয় কি ভাগ বাটোয়ারা হয়েছে বুঝেন না আপনি? আগে যে পুলিশ আমরা খুঁজছে, দৌড়াইছে, এই পুলিশ এখন আপনার তেল দিতেছে না। শুনেন, এখন আসলে আমি যেটা আপনাকে বলবো, এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি দেশের জনগণ, আমাদের জনগণের চাওয়া, জনতার চাওয়া, এই এপিসোডে যদি আমরা মনে করেন যে জনগণ কি চায় এটার উপর ফোকাস করব। জনগণ যেটা চায় একটা সৎ নেতৃত্ব। আচ্ছা, সৎ নেতৃত্ব করতে গেলে তো অবশ্যই আমাদেরকে সৎ ব্যক্তিকে খুঁজে নিতে হবে। এখন সৎ ব্যক্তি কে, তাকে তো খুঁজে বের করতে হবে। তাহলে এই খোঁজার দায়িত্বটা যেমন জনগণের থাকে, জনগণের সাথে কারা মিশে যাচ্ছে, যেই মিশুক, যে দলই মিশুক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, কিংবা অন্যান্য পার্টি হোক, জনগণের সাথে যারা সম্পৃক্ত, জনগণকে যারা ভালোবাসে, জনগণের পক্ষে যারা কথা বলে, কিংবা তাদের মধ্যে কোনো প্রকার অন্যায় নেই, তাদের সম্পদে কোনো অপব্যবহার নেই, তাদের সম্পদ কখনো অবৈধ নেই, সেই মানুষটাই কিন্তু আপনার ন্যায় নীতিবান। তাহলে সেই ব্যক্তিটা কে আমাদের খুঁজে বের করতে হবে। যেমন রাষ্ট্র বের করবে, তেমনি জনগণকেও বের করতে হবে। ভাই, বাংলাদেশে যখন কাকরাইল জাতীয় মসজিদের ইমাম সাহেব পালায় যায় ভাই, হ্যাঁ, তখন ভাই সব মানুষ খুঁজে ভাই পাওয়া খুব কঠিন ভাই। না, শুনেন, যখন দলীয়করণ ভাবে, শুনেন, যখন দলীয়করণ ভাবে কোনো নির্বাচন করা হয়, দলীয়করণ ভাবে কাউকে সিদ্ধান্ত দেওয়া হয় যে অমুক ইমামতি করবে, তখন ওই ইমামটা কিন্তু ওই দলের গুণগান গায়। তাহলে দলের গুণগান যদি গায়, ইতিপূর্বে আপনি দেখছেন যে মসজিদে নাকি শেখ মুজিবুরের নাম নেওয়া খুতবার মধ্যে জায়েজ করে দেওয়া হয়েছিল। তাহলে কি পরিমাণ তারা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের মধ্যে চলে গেছিল। এরপরে দেখেন দেশে কি পরিমাণ মূর্তি তৈরি করেছিল। জনগণ কিন্তু ইসলামপন্থী। বাংলাদেশের 80% প্লাস মুসলমান। এই মুসলমান রাষ্ট্রে যদি এই ধরনের মূর্তির ব্যবহার আসে, এই ধরনের যারা অসৎ আচরণ করবে, ইসলামকে যারা ভেঙে নষ্ট করে দিবে, এরকম যদি থাকে, তাহলে ওই ইমামের কোনো মূল্যায়ন থাকবে? কিছু কিছু দেখেন, এই যে সেদিন যে তারেক আন্দোলন করলো, তারেক আন্দোলন করছে না, ওই যে তার নির্বাচন আর করার জন্য, অনুমোদন দেওয়ার জন্য, তার দলটাকে অনুমোদন দেওয়ার জন্য যে আন্দোলনটুকু করলো, সেই আন্দোলনে যে একটা হুজুর গিয়েছিল, দেখেছিলেন? এই হুজুরটা কি পরিমাণ দোয়া করেছে দেখেছেন? তার মানে কি, সে অবশ্যই তাকে পাম মারতেছে, সে বিএনপির দলের পাম মারতেছে, তারেকে পাম মারতেছে, ঠিক আছে? পাম মারে আল্লাহর কাছে এমন ভাবে চাইতেছে যে আল্লাহ তাকে ঢেলে দিবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই যে নীতি, আমরা আলোচনার মধ্যে আমরা অনেক আলোচনা করলাম, এলোমেলো আলোচনা। এর মধ্যে দিয়ে আমাদের একটাই চাওয়া, জনতার চাওয়া, আমাদের চাওয়া, আমরাও জনগণ। হ্যাঁ, ওই জায়গাটা থেকে আমি একজন সাধারণ জনগণ, আমি কোনো পদ পদবিতে নাই ভাই, আমি একদম একটা দলের সাপোর্টার, একটা দলের সাপোর্টার। এর জন্য হয়তো সেই দলের পক্ষে কিছু কথা যাচ্ছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের জনতার চাওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা আমাদের মুখ দিয়ে জনগণের কথাগুলা আনার চেষ্টা করবো। অনেকেই অনেক কমেন্ট করছে এবং আমাদের পার্সোনালি মেসেজ করছে অনেকেই। যেহেতু আজকে আমাদের ফার্স্ট লঞ্চ হচ্ছে আজকের এই ব্যাপারটা, আমরা আচ্ছা। জনসংযোগ করব, জনতার সাথে জনসংযোগ করবো আমরা ইনশাল্লাহ। আশা করি আপনি এই সময় দিবেন। অবশ্যই, অবশ্যই। থেকে আমরা লাইভে আমরা কানেক্টিং করব। হ্যাঁ, ডিরেক্ট বাজারে যাবেন আপনি, আপনার এলাকার বাজারে গিয়ে ডাইরেক্ট জনগণ কি চায় এই ব্যাপারগুলো আমরা আলোচনায় আনবো ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ, আমাদের ইনশাআল্লাহ। আজকের আমরা আলোচনাটা আজকে শর্টকাট করবো। হ্যাঁ, আমাদের মূল যে ব্যাপারটা জনতার চাওয়ার, আমাদের জনগণ হিসেবে আমাদের একমাত্র চাওয়া শুধু আমাদের শেরপুর 3 আসন না, আমাদের বাংলাদেশের চাওয়াটাই হচ্ছে এটা যে আমরা দেশটা আধুনিক এবং একদমই একটা স্মার্ট রাষ্ট্র চাই, যেখানে অনেক নজির আসছে, বিশ্বের অনেক দেশ আছে অনেক স্মার্ট হয়ে গেছে, আমাদের মতো এরকম পরিস্থিতি নাই। যে কোনো অফিস আদালত যে কোনো গেলে স্মার্টলি হয় ভাই। আমি রিসেন্ট আপনারা জানেন আমি ওভারসিজে বিজনেসে সম্পৃক্ত, অনেকগুলা অফিস আদালতে আমার যাওয়া হয়েছে ভাই, কোনো তথ্য কিচ্ছু লাগে না ভাই, অনলাইনে কাজ হয়ে যায়। ওই কাজগুলো বাংলাদেশে করতে গেলে মাস হ্যান্ডেলের জন্য হয়ে যায়। ওই জায়গা থেকে আমরা দেশের সৎ নেতৃত্ব চাই, দেশের মঙ্গলে কাজ করবে, জনগণের মঙ্গলে কাজ করবে, জনগণের উন্নয়নে কাজ করবে, দেশের উন্নয়নে কাজ করবে, এরকমই আমরা চাই। এবং দিন শেষে আমরা কর্ম করেই খাইতে হবে আমাদের। আমরা তো আর প্রফেশনালি রাজনীতি করে খাই না, আমরা কর্ম করেই খাই, আমাদের খেতে হবে। সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে এটা যে একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করে দেবো। জনগণ এটাই তো চায় যে একটা বিজনেস এর জন্য হোক, চাকরির জন্য হোক, যেটার জন্য হোক, একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। যেটা এর আগের সরকারের সময় একটু জটিলতা ছিল, কিন্তু খুবই লাজুক একটা, কোনো বিনিয়োগকারী নাই, নতুন কোনো প্রজেক্ট নাই, প্রকল্প নাই, কিছু নাই। আমরা প্রত্যাশা করবো এটাই যে নতুন সরকার যেই গঠন করুক না কেন, যারাই আসবে না কেন, বা জনগণ যাদেরকে বেকারত্বের দিকে একটু খেয়াল রাখতে হবে। ইয়েস, আমরা আমাদের মূল চাওয়াটা এটাই। সবার আগে দেশ, আমাদের দেশ যদি ভালো থাকে আমরা অবশ্যই ভালো থাকবো। যেমন একটা সময় একজন সিলেটের মানে সিলেটি ভাষায় বলছিল একজন যে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, দেশ তো আল্লাহ চালায়। সত্যি আল্লাহ চালায় দেশ, ঠিক আছে, কিন্তু দেশের যে এই সিস্টেম গুলো অপারেট যখন করে, অসৎ লোক দ্বারা যখন অপরাধ হয়, তখন কিন্তু দেশের অবস্থা কেমন হয় এখন এটার প্রমাণ। এই যে 15 মাস 16 মাস যাচ্ছে, দেশের কি অবস্থাটা, একটা নির্বাচিত সরকার যে কতটা জরুরি, এই সময়টা যদি না হইতো মানুষ বুঝতো না। আর নির্বাচিত সরকার এর জন্যই 5ই আগস্টের পরেই বিএনপি প্রথম চাইছে যে কি 3 মাসের মধ্যে নির্বাচন। যদি 3 মাসের মধ্যে নির্বাচন হতো, আজকে দেশের এই অবস্থাটা হইতো না। আমরা ডক্টর ইউনূসের যত আপনি যদি এটা বলেন যে 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে দেশের এই অবস্থা না। নির্বাচন হয়তো কোন মূলে, কোন সংবিধানের মূলে হতো ভাই? অন্তর্বর্তীকালীন সরকারও নাই সংবিধানে ভাই। সংবিধান আমাদের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সংবিধান হয়, যার কারণে। আচ্ছা, তাহলে আপনি এই যে অন্তর্বর্তী সরকার হলো সেটাকে বৈধতা দিবেন কিভাবে, কিংবা আপনি নির্বাচনটাকে বৈধ দিবেন কিভাবে যে পরবর্তী নির্বাচন হলে পরে বৈধতা পাবে? ভাই আমরা ছোট মস্তিষ্ক ভাই, এত বড় বড় মাথা বুঝি না, কিন্তু আমি সহজ করে বলে দিই না। হ্যাঁ, যে বৈধ ব্যাপার গুলা কখন আপনি জানেন? এই যে এখন যে বর্তমানে আপনি পিয়ার গেল, গণভোটে কিন্তু গেছে না? হ্যাঁ, গেছে। আরো কত কিছু আগে যাইব, হ্যাঁ, কত কিছু আগে যাইব। মানে আবার এখন কইতাছি কি, ক্ষমতায় কিন্তু ভাই তারা, আমি নাম বলতেছি না, ক্ষমতায় আপনারা আর তারা। বিএনপি কিন্তু ক্ষমতায় না, বিএনপি একমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। হ্যাঁ, অবশ্যই জনগণের সমর্থন নিয়ে সরকার হতে হবে। হ্যাঁ, যদি তাই না হতো, আওয়ামী লীগরা বলে নেগোসিয়েশন করে অনেক কিছু করতে পারতো বিএনপি। তারা বিএনপি এই দল না যে এই হকিচকি দিয়ে আসবে। ওই জায়গা থেকে বলতে চাই, আমরা নিরপেক্ষ ভাবে, সাধারণ ভাবে জনগণ যারে খুশি তারে ভোট দেবে, কিন্তু দেশের উন্নয়নে যারা কাজ করবে তারাই একমাত্র, তাদেরকে যেন ভোট দেয়। দেশের জনগণের দলকে, জনগণের দল আছে,
দেশের স্বার্থে যারা কাজ করে, জনগণের স্বার্থে যারা কাজ করে, তাদেরকে দেওয়া। এটা হলো আমার সর্বশেষ বক্তব্য। অবশ্যই অবশ্যই, এটা আমারও চাওয়া। 1 মিনিট বলে আমাদের জনগণদেরকে, আমাদের সাধারণ দর্শকদেরকে কাছে বিদায় নেবেন 1 মিনিট বলে। আমরা আর আলোচনা বাড়াবো না আজকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মামুন ভাইকে আমাদের এত সুন্দর একটা এপিসোড দেওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে যে এপিসোড গুলো নিয়ে আসবো সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমরা এই জনতার চাওয়ার এপিসোড থেকে আমরা জনগণের হয়ে কথা বলবো। জনগণ কি চায়, জনগণের চাহিদা কি, এবং একটা দেশের চাহিদা কি, এবং দেশটাকে কিভাবে পরিচালনা করলে ভালো হবে, আমাদের এই ছোট্ট একটা জ্ঞানে আমরা বেসিক আলোচনা করার চেষ্টা করব, যাতে সবার মাঝে এটা কথা সরে যায় এবং সবাই যাতে বুঝতে পারে যে জনতার চাওয়াটাই হলো আসল, এবং জনগণই হচ্ছে পুরো এই বাংলাদেশের সম্পদ এবং ক্ষমতার অধিকারী। তো জনগণের বিপক্ষে এবং জনগণের বাইরে রেখে আমরা কখনোই আওয়ামী লীগের মতো একটা উদ্ভট নির্বাচন কখনোই চাই না। জনগণ সম্পৃক্ত থাকবে, জনগণ তাদের নেতাকে বেছে নিবে, এমন একটা নির্বাচন চাই, এবং নির্বাচনে গিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, কোনো ধরনের কুন্দল, কোনো ধরনের রাহাজানি যাতে না হয়, সেই দিকে আমরা লক্ষ্য করে আমরা অবশ্যই এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, মামুন ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা এপিসোড তৈরি করার জন্য। ওকে, ধন্যবাদ। আমিও আর কথা বাড়াবো না। আজকে আমরা এলোমেলো আলোচনা, যারা এই অনেক ব্যস্তর মধ্যে আমাদের এলোমেলো আলোচনা শুনলেন এবং শুনবেন পরবর্তীতে রেকর্ডিংটা, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের পরামর্শ আমরা খুবই প্রত্যাশা করছি। আপনারা কমেন্টে জানাবেন আমাদের কাছ থেকে কেমন টাইপের আলোচনা চান এবং কি বিষয়ে আলোচনা চান। আমাদের খুব শীঘ্রই আমরা আরেকটা জনসংযোগ, যেটা আমরা জনগণকে ডিরেক্ট কানেকশন করে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করছি, যেটা আমরা খুব শীঘ্রই যেন আনতে পারি। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।